আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক, তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা যারা সপ্তম শ্রেণীতে এবছর উঠলে, তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো দেখো, তোমাদের যেহেতু এটা একদম প্রথম অধ্যায় আর তোমাদের সপ্তম শ্রেণীর জন্য এটা আমাদের হচ্ছে একদম প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা খুব বেশি পড়বো না, খুব বেশি কঠিন পড়ালেখা হবে না, খুবই সহজ সহজ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এরকম তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের শুরুতেই দেখবা বর্গ ও বর্গমূল নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, তোমরা কি বর্গ চেনো? তোমাকে যদি জিজ্ঞেস করি এই যে এখানে বর্গটা লেখা আছে, তুমি কি এই বর্গটাকে চেনো? তোমরা কিন্তু অনেকে আয়তকে চেনো। কাকে চেনো? তোমরা কিন্তু অনেকে আয়ত চেনো। দেখো, এই যে এটা একটা আয়ত। এখন কেন এটা একটা আয়ত বলো তো? এটাকে আমরা কেন আয়ত বলে থাকি? এটা হচ্ছে এক প্রকার চতুর্ভুজ, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি হয় বলতো? সমান হয়। যেমন ওর বিপরীত বাহু এটা, এটা সমান, আবার ওর বিপরীত বাহু এটা সমান। তো সব থেকে বড় যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, তাই না? সব থেকে বড় যেটা সেটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য, আর সব থেকে ছোট যেটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে প্রস্থ। তোমরা কিন্তু এই আয়তের ক্ষেত্রফলও বের করতে পারো, তাই না? এই আয়তের ক্ষেত্রফল কিভাবে ক্ষেত্রফলটা বের করো আমাকে বলো তো? তোমরা কিন্তু খুব সুন্দরভাবে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই এই ক্ষেত্রফলটা পেয়ে যাও। কি করলেই? দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলেই, তাই না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, এখন কথা হচ্ছে বর্গ বলার আগে আমি কেন আয়তের কথা বললাম? বিষয়টা হচ্ছে বর্গ যেটা আছে না, এই বর্গটা হচ্ছে কিন্তু এক প্রকার আয়ত। এই বর্গটা আসলে কি বলতো? এটা কিন্তু এক প্রকার আয়ত, বাট এই আয়তটা কেমন আয়ত জানো? এই আয়তটা হচ্ছে যার দৈর্ঘ্য আর প্রস্থ ভিন্ন না বলতে একই রকমই হবে। অর্থাৎ এই যে দেখো, দেখো এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থটা ভিন্ন ভিন্ন ছিল, একটা বড় একটা ছোট। আর এখানে কি হবে? আমার প্রত্যেকটা বাহুই সমান হয়। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলে থাকি বলতো? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে বর্গ। অর্থাৎ আমার বর্গের প্রত্যেকটা বাহুই কি হয়? সমান হয়। তো আমার বর্গের একটা বাহু যদি ক হয়, ক একক হতে পারে, 2 হইতে পারে 5। তো এখন আমি জানি না, আপাতত আমি ক দিয়ে প্রকাশ করলাম। তো এটা যদি ক হয় তাহলে এটাও হবে কি বলতো? ক। দৈর্ঘ্য আর প্রস্থটা সেম। তাহলে আমি এই বর্গের যদি এখন ক্ষেত্রফলটা বের করতে চাই, এই বর্গের এখন যদি আমি কি করতে চাই? ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে ক্ষেত্রফল এটা দেখো, এটা যেহেতু এক প্রকার আয়ত, ক্ষেত্রফল কি হয়? এই যে এইটা আর এইটার গুণফল। তো আমার ক্ষেত্রে কি হবে? এইটা আর এইটার গুণফল। তো আমার তো প্রত্যেকটাই হচ্ছে ক, তাহলে ক্ষেত্রফলটা কি আসবে? যে দৈর্ঘ্য আর এখানে প্রস্থটাও ওই কই, অর্থাৎ ক ইনটু ক। এইটাকে আমরা কি লিখি বলতো? ক স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলটা। ঠিক আছে, এখন আমরা তখন এই কথাটাকে একটু এভাবে বলি। আচ্ছা, ক যদি একটা মান হয়, হ্যাঁ একটা মান, তাহলে ক এর বর্গ আমরা তখন এভাবে লিখি ক স্কয়ার। ঠিক আছে, ক এর বর্গ হচ্ছে কি? ক স্কয়ার। তো দেখো, যেহেতু এখানে প্রত্যেকটা বাহু সমান হয়, আমরা যদি এরকম হচ্ছে কিছু বল দিয়ে একটু চিন্তা করি, যে দেখো আমার কাছে এখানে একটা বল আছে, আরেকটা বল আছে, আরেকটা বল আছে, অর্থাৎ আমার এই বরাবর 3টা বল আছে। এই বরাবর কয়টা বল আছে? 3টা বল আছে। এখন আমার যদি এই বরাবরও 3টা বল থাকে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে দেখো এই যে পুরা এই যে এইটা দেখতে কেমন হয়ে যাবে বলতো? একটা বর্গ আকৃতি হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? একটা বর্গ আকৃতি হয়ে যাবে। যেমন এখানে আমার কয়টা বল দেখো তো? একটা বল, দুইটা বল, তিনটা বল। এদিকে কয়টা বল? একটা বল, দুইটা বল, তিনটা বল। অর্থাৎ সমান সংখ্যক বল দুই পাশেই আছে, তিনটা করে। অর্থাৎ এই পাশে আছে আমার 3টা বল, এই পাশেও আছে আমার 3টা বল। এখন আমি তোমাকে যদি একটু বলি মোট কয়টা বল আছে, তুমি যদি গুনো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো মোট বল এটা কিভাবে আছে? এটা আছে হচ্ছে এইভাবে 9টা। মোট বল কয়টা আছে? 9টা। আসলে তুমি কি জানো এই 9টা আসলে কিভাবে লেখা যায়? এই 9টা কিন্তু আসলে 3-এর বর্গ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3-এর বর্গ হচ্ছে গিয়ে আসলে যে 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9 বা 9। 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9।
তো এটা হচ্ছে আমরা একটু বর্গের সাথে পরিচিত হলাম, যে কি আমার সমান সংখ্যক কি থাকবে, বল থাকবে, অথবা আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই রকম হয়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, আচ্ছা বর্গ তার মানে জিনিসটা এটা বোঝায় যে একই রকম সংখ্যার গুণফল। যেমন দেখো 9 কিভাবে হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কি 3 ইনটু 3, 3 গুণ 3। ক স্কয়ার, ক স্কয়ার মানে দেখো যে ক ইনটু ক, তার মানে বর্গ হচ্ছে একই সংখ্যার গুণফল। তার মানে কোন সংখ্যার বর্গ হচ্ছে ওই সংখ্যার সাথে ওই সংখ্যারই গুণফল। ঠিক আছে, কোন সংখ্যার বর্গ হচ্ছে সেই সংখ্যার সাথে সেই সংখ্যারই গুণফল। ঠিক আছে, তো এই দেখো এখানে আমরা তোমাদের বইয়ের একটা কথা বলতে পারি যে কোন সংখ্যাকে, কোন সংখ্যা হইতে পারে সেটা ক, হইতে পারে সেটা 3, আমরা উদাহরণ হিসেবে এই দুটাকে দেখলাম। তো সেই সংখ্যা দ্বারাই গুণ করব, অর্থাৎ ক হলে আমি ক এর সাথে ক কে গুণ করব। আমার কাছে যদি 3 থাকে তাহলে 3 এর সাথে আমি 3 কে গুণ করব। তো এই যে গুণফলটা পাবো, যেমন এখানে আমি পাচ্ছিলাম 9, এখানে পাচ্ছিলাম ক স্কয়ার। হ্যাঁ, এই গুণফল যে পাচ্ছি, হ্যাঁ যে গুণফল পাওয়া যায়, এই গুণফলটাকে হ্যাঁ ওই সংখ্যার বর্গ বলা হবে। ঠিক আছে, এই গুণফলটাকে বলা হবে ওই সংখ্যার বর্গ। যেমন হচ্ছে 3 এর বর্গ, 3 এর বর্গ যদি আমি খুঁজতে যাই তাহলে 3 এর সাথে 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 এর সাথে 3 গুণ করে আমি যা পাবো সেটা এই যে এটা হচ্ছে 9। ঠিক আছে, আর এই 3 কে ওই যে ওই সংখ্যাটাকে বলা হবে এটার বর্গমূল। ওর বর্গ 9, 9 এর বর্গমূল 3। ঠিক আছে, আবার বলি কোন সংখ্যাকে যদি আমি, যে কোন সংখ্যাকে যদি ওই সংখ্যার সাথে গুণ করি তাহলে যে গুণফলটা পাচ্ছি, যেই গুণফলটা আমরা পাবো এই গুণফলটাকে আমরা বলবো হচ্ছে বর্গ। আর এই সংখ্যাটা ওই যে সংখ্যাটার সাথে গুণ করা হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে বর্গমূল। ঠিক আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 3 এর বর্গ কত, 3 এর বর্গ হচ্ছে গিয়ে 9। আবার এভাবে লেখা যাবে যে 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল হবে হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, এই কথাটা এখানে লেখা আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যার দ্বারা গুণ করলে যেই গুণফল পাওয়া যায় তা হচ্ছে ওই সংখ্যার বর্গ। যেমন 3 কে 3 এর সাথে গুণ করলে আমরা 9 পাই, তো 9 হচ্ছে আমার 3 এর বর্গ। আর ওই সংখ্যাটাকে অর্থাৎ 3 কে বলা হবে আবার 9 এর বর্গমূল। হ্যাঁ, এই যে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল। তো এখানে একটা তোমাদের বই লেখা আছে 4, 4 কে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, আমরা একই সংখ্যা দিয়ে গুণফল করে লিখতে পারি কিনা। একই সংখ্যা দিয়ে গুণফল লেখা যেতে যাওয়ার জন্য আমাদের 2 দরকার হবে। দেখো 2 ইনটু 2, 2 গুণ 2 মিলে 4 হয়। তার মানে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, 2 এর বর্গ হচ্ছে 4। তো এই যে গুণফলটা, যে একই সংখ্যার গুণফল, যে গুণফলটা আমি পাচ্ছি সেটা হচ্ছে বর্গ। তো আমরা বলবো কি 2 এর বর্গ 4। আর উল্টাটা বলবো তাহলে ওর বর্গমূল হচ্ছে 2, যে 4 এর বর্গমূল হচ্ছে গিয়ে 2। যেমন এখানে লিখছি 3 এর বর্গ 9, 9 এর বর্গমূল হচ্ছে 3। তো এই যে যখন আমার কাছে যদি ক থাকে, হ্যাঁ তাহলে ক এর বর্গ, ক এর বর্গ এটা হবে হচ্ছে ক স্কয়ার, তাই না, ক ইনটু ক। তাহলে ক স্কয়ারের বর্গমূল কি হবে, ক স্কয়ারের বর্গমূল হবে হচ্ছে গিয়ে শুধু ক। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই বর্গর সাথে একটু পরিচিত হলাম যে বর্গ কি আর বর্গমূলটা কি, তাই না। তোমাদের যদি আরো কোনো উদাহরণ লাগে তাহলে আমি তোমাদেরকে একটু বলি। যে দেখো তোমার কাছে যদি 5 থাকে তাহলে আমাকে বলো 5 এর বর্গ কত হবে বলো তো। এই যে বর্গ হচ্ছে কি একই সংখ্যার গুণফল। কেন একই সংখ্যাই আসলো, কারণ এই যে এখান থেকে আসছে, এই যে চিত্রটা খেয়াল করো, এই বাহু এই বাহুটো সেম, তাই না। এই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে গেলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা ক ইন্টু ক, অর্থাৎ একই সংখ্যার গুণফল। তো 5 এর বর্গ হবে 5 ইন্টু 5। বলো 5 5 কত হয়, 5 5 হয় আমাদের 25। তার মানে আমরা বলতে পারি যে 5 এর বর্গ, তুমি হচ্ছে মাঝখানের টুকুকে না লিখেও ডাইরেক্ট বলে দিতে পারো যে 5 এর বর্গ হচ্ছে 25, এতটুকু না লিখলেও চলে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা ঘোরায় বলবো যে 25 এর বর্গমূল, 25 এর বর্গমূল, হ্যাঁ ওর বর্গমূল হচ্ছে আবার গিয়ে 5। ঠিক আছে, ওর বর্গমূল হচ্ছে গিয়ে আমাদের 5। ঠিক আছে, তাহলে আমরা বর্গ আর বর্গমূলের সাথে একটু পরিচিত হলাম। তো এখন যেহেতু আমরা পরিচিত হলাম, তো তোমাদের বইয়ের সাথে একটু খেয়াল করে দেখি যে দেখো আমাদের কাছে যদি কোনো একটা বর্গ থাকে, আমাদের কাছে যদি কোনো একটা বর্গ থাকে, তো আমরা তো বললাম যে ওর এক বাহু যদি ক হয়,
হ্যাঁ, এটা যদি ক হয়, এটাও যদি ক হয়, তাহলে আমরা জানি এই যে বর্গের যে ক্ষেত্রফলটা, বর্গের ক্ষেত্রফলটা এটা হবে হচ্ছে ক ইন্টু ক, অর্থাৎ বর্গটা, ক এর বর্গটাই হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল, তাই না? এটার ক এর বর্গটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তো এখন বলে দিচ্ছে, দেখো আমাদের কোন একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ক এর জায়গায় যদি 1 হয়, তাহলে এখানে 1 লিখতে হবে। তাহলে তুমি আমাকে বলো যে 1 এর স্কয়ার করলে কত পাবা? এই যে 1 ইন্টু 1, 1 এর স্কয়ার করলে তুমি 1ই পাও, কারণ 1 1 কে 1। যদি আমার এইটা যদি 2 হইতো, আমার যদি বর্গের এক বাহু যদি 2 হয়, এইটা 2 হলে এটাও 2 হতে বাধ্য, তাহলে আমার বর্গের ক্ষেত্রফল কত আসবে বলো তো? ক্ষেত্রফলটা হবে কি, যে 2 এর বর্গ। 2 এর বর্গ মানে কি? বর্গ মানে কি একই সংখ্যার গুণফল, 2 ইন্টু 2, তার মানে নিতে হবে 4। দেখো যদি আমার বর্গের এক বাহু 2 হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল নিতে হবে কত? 4। যদি আমার এটা 3 হয়, বর্গের এক বাহু সমান সমান যদি 3 হয়, তাহলে এটাও আমার সমান সমান কি নিতে হবে? 3 নিতে হবে। তাহলে বর্গের যদি আমি ক্ষেত্রফলটা খুঁজি, ক্ষেত্রফল মানে হচ্ছে 3 এর বর্গ। 3 এর বর্গ মানে কি? 3 ইন্টু 3, অর্থাৎ 9। ঠিক আছে, তো 3 এর বর্গ হচ্ছে, দেখো যে 3 ইন্টু 3 অর্থাৎ 9, যেটাকে আমরা লিখি 3 স্কয়ার। ঠিক একই ভাবে যদি 5 হয়, 4 কে দেখাই নাই, 4 হলেও আমরা পারবো, সমস্যা নাই। যদি 5 হয়, তাহলে ক্ষেত্রফল হবে 5 ইন্টু 5 অর্থাৎ 25, অর্থাৎ 5 স্কয়ার, এটাকে আমরা 5 স্কয়ার বলি। যদি 7 হয়, তাহলে 7 ইন্টু 7 অর্থাৎ 49, অর্থাৎ 7 স্কয়ার। ঠিক আছে, আর যদি a হয়, মানে যে কোনো ভ্যালু, আমরা জানি না, যে কোনো ভ্যালু যেটা আমরা জানি না, হতে পারে 10, হতে পারে 20, হতে পারে 25, তাহলে আমার বর্গের ক্ষেত্রফলটা আসবে যে জানি না ইন্টু জানি না, জানি না স্কয়ার, অর্থাৎ a যদি হয় তাহলে a ইন্টু a, অর্থাৎ a স্কয়ার। বুঝা গেছে? অর্থাৎ কি? a স্কয়ার। তো তোমরা আশা করি এতটুকু কিন্তু বুঝতে পারছো। এখন বুঝতে পারলেই হবে না, এখান থেকে আমরা একটা জিনিস একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করব। কিরকম? যে দেখো, ওর বর্গ হচ্ছে গিয়ে 1, 2 এর বর্গ হচ্ছে গিয়ে এই যে 4, 3 এর বর্গ হচ্ছে গিয়ে এই যে 9, 5 এর বর্গ হচ্ছে গিয়ে 25, 7 এর বর্গ হচ্ছে গিয়ে 49। ঠিক আছে, এটা নিলাম না। তো দেখো 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, 7 এর বর্গ 49। এই যে 1 4 9 25 49, হ্যাঁ, 1 4 9 25 49। ঠিক আছে, এই যে এই মাঝখানের গুলার দিকে একটু তাকাও, 1 4 9 25 49। এই সংখ্যাগুলা কারো না কারো বর্গ, অর্থাৎ 1 এর বর্গ, ও হচ্ছে 2 এর বর্গ, ও হচ্ছে 3 এর বর্গ, 25 হচ্ছে 5 এর বর্গ, 49 হচ্ছে 7 এর বর্গ, এরকম আরো অনেক লেখা যাবে। ঠিক আছে, তো আমি ডট ডট দিলাম, ভাইবো না যে এই কয়টাই, আরো অনেক লেখা যায়। এই সংখ্যাগুলাকে আমরা বলি কি জানো? এইগুলাকে আমরা বলি বর্গ সংখ্যা। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি বর্গ সংখ্যা। এদের একটা পরিচয়টা আমরা কি বলি? বর্গ সংখ্যা। ঠিক আছে, বা আরেকটু ভালো করে লিখি যে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। কি বলা হয়? এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। এখন কেন পূর্ণবর্গ সংখ্যা বলা হয় ওদেরকে, কি কেউ বলতে পারো? একটু অনুমান করো, কেন পূর্ণবর্গ সংখ্যা বলা হয়? একটু খেয়াল করে দেখো, এই 1 আসছে কি 1 এর স্কয়ার হয়ে, 4 আসছে কিভাবে 2 এর স্কয়ার হয়ে, 9 আসছে 3 এর স্কয়ার হয়ে, 25 আসছে 5 এর স্কয়ার হয়ে। তো এখন উল্টাটা বলো, 1 এর বর্গমূল হচ্ছে 1, 4 এর বর্গমূল হচ্ছে গিয়ে 2, তাই না? 4 এর বর্গমূল হচ্ছে 2, 9 এর বর্গমূল হচ্ছে 3, 25 এর বর্গমূল হচ্ছে গিয়ে 5, 49 এর বর্গমূল হচ্ছে গিয়ে 7। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি একটু খুঁজো, আমি বর্গমূল যদি খুঁজি, তাহলে দেখো 1 এর বর্গমূল হচ্ছে 1, 4 এর বর্গমূল যদি আমি খুঁজি, এটা পাওয়া যাবে আমি 2, 9 এর বর্গমূল যদি আমি খুঁজি, এটা পাওয়া যাবে 3, 25 এর বর্গমূল পেয়ে যাব হচ্ছে 5, 49 এর বর্গমূল আমি পেয়ে যাব হচ্ছে 7। বিষয়টা হচ্ছে, যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে তুমি আর একটা পূর্ণ সংখ্যা পাবা। তুমি কি পাবা? পূর্ণ সংখ্যা পাবা বা স্বাভাবিক সংখ্যা পাবা। তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে,
তাদেরকে আমরা কি বলি? পূর্ণ বর্গ সংখ্যা। এগুলো আমি কি লিখছি? বর্গমূল লিখছি, তাই না? এগুলো হচ্ছে আমি কি লিখলাম? বর্গমূল লিখলাম। অর্থাৎ কোন সংখ্যাকে যদি বর্গমূল করে পূর্ণ স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, পূর্ণ স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এই 1 2 3 4 5 এগুলা তুমি পাবা, দশমিক পাবা না। কি পাবা না? দশমিক পাবা না। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 10 এর বর্গমূল কত, একটু ক্যালকুলেটরটা একটু দেখো, ক্যালকুলেটরে তো এটা বের করাই যায়, তাই না? ক্যালকুলেটরে তো এটা বের করাই যায়। তুমি যদি 10 এর বর্গমূল খুঁজো, তাহলে দেখো যে রুট, আচ্ছা ধরো 10 রুট যদি দাও, এটা দেখো 3.1, এই যে দশমিক চলে আসছে না, তাহলে 10 পূর্ণ বর্গ সংখ্যা না। বাট তুমি যদি 9 কে রুট করো, হ্যাঁ 9 রুট, দেখো 3 পাইলা, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝবো? পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বুঝবো হচ্ছে যাদের বর্গমূল পূর্ণ স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দশমিক পাবা না তুমি। ঠিক আছে, পূর্ণ স্বাভাবিক সংখ্যা, তারাই পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এখন বলো তো 25 কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ 25 এর বর্গমূল 5। 5 একটা কি স্বাভাবিক সংখ্যাই তো, পূর্ণ স্বাভাবিক সংখ্যাই তো, এজন্য 5 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 9 কেন? কারণ 9 এর বর্গমূল হচ্ছে 3। 3 হচ্ছে একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা, কোনো দশমিক আসছে না, তাহলে 9 হচ্ছে গিয়ে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো আমরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একটু চিনলাম। ওকে, তো এখানে দেখো তোমার বই একটু ভালো করে লিখে দিচ্ছে, আবার বইয়ের লেখাটা আমি একটু তাহলে বুঝাই দিই। যে সাধারণভাবে একটা স্বাভাবিক সংখ্যা m কে, ঠিক আছে, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা m, স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 যে কোনো একটা হইতে পারে, ধরো কথা 3 নিলাম বোঝানোর জন্য 3। তো m কে অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে যদি প্রকাশ করা যায়, ঠিক আছে, তো আমরা 3 না, আমরা হচ্ছে 9 নিই, না হলে তোমার সমস্যা হবে। ঠিক আছে, 9। তো এই m টাকে হচ্ছে কি আমরা n স্কয়ার আকারে লিখব, m কে হচ্ছে আমি n স্কয়ার আকারে লিখব। এখানে বলছে m কে কি করতে হবে? n এর বর্গ আকারে প্রকাশ করব, তো m n স্কয়ার। দেখো তো 9 কে কি আমি 3 স্কয়ার লিখতে পারি? প্রকাশ করা যায়, তাহলে এই m টাকে আমরা বলবো হচ্ছে, তাহলে এই m হচ্ছে একটা বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে m হচ্ছে বর্গ সংখ্যা। যেমন দেখো এক্সাম্পল, দেখো 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা। কেন? কারণ 9 কে 3 স্কয়ার লেখা যায়। বাট তুমি 10 কে কিন্তু বর্গ সংখ্যা বলতে পারবা না। ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারবা না, কারণ তুমি 10 কে স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবা না। বুঝা গেছে? স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারবা না। তাহলে কি সাধারণভাবে একটা স্বাভাবিক সংখ্যাকে যদি অন্য একটা স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ n স্কয়ার ফরম্যাটে প্রকাশ করা যায়, তাহলে এই m কে আমরা বলবো হচ্ছে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো যেমন হচ্ছে আমাদের 16, বলো তো 16 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা কিনা? বিষয়টা হচ্ছে 16 কে কিন্তু দেখো 16 কি একটা স্বাভাবিক সংখ্যা m, এটাকে কিন্তু আমরা 4 স্কয়ার আকারে লিখতেই পারি, অর্থাৎ অন্য আর একটা স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে লিখতে পারলাম। এই কারণে 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। 16 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো এত পেঁচানোর কিছু নাই, তোমাদেরকে সহজ কথা বলে দিই। সহজ কথা হচ্ছে, তুমি স্বাভাবিক সংখ্যা বলতে কাদেরকে চিনো বলো তো? স্বাভাবিক সংখ্যা বলতে তুমি কাদেরকে চেনো বলো? স্বাভাবিক সংখ্যা বলতে তুমি চিনো 1 2 3 4 5 6 চলতে থাকবে। তো তুমি এখন এদের বর্গ নাও, কি নিবা? এদের বর্গ নাও। তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে গিয়ে 9, 4 এর বর্গ হচ্ছে গিয়ে জানো কত? 16, 5 এর বর্গ হচ্ছে 5 5 25, 6 এর বর্গ কি জানো? 36। এইগুলাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, যেমন 1 এর পরে 4 আসছে,
মাঝখানে 2 আর 3, 2 3 কি পূর্ণবর্গ সংখ্যা? না, হবে না। তো 4, 4 এর পরে একদম গেছে 9, তো মাঝখানে যে 5 6 7 আছে এরা পূর্ণবর্গ হবে না। দেন 9 এর পরে দেখো 10 11 12 13 14 15 নাই। কি কি মিসিং? 9 আর 16 মাঝখানে কে কে আছে স্বাভাবিক সংখ্যাগুলা? 10 11 12 13 14 15, এরা পূর্ণবর্গ না। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যার বর্গ যেগুলা ওইগুলাকে আমরা বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলেই তোমাদের জন্য আর কঠিন কিছু হবে না। ওকে, এখন দেখো আমরা একটু বর্গ সংখ্যা লিখি। চলো, বাচ্চাদের কাজ, এগুলো করতে মজাও আছে, তাই না? তো আমরা তো এখন আপাতত বাচ্চাই আছি, ছোট ক্লাসে পড়ি 7-এ, আস্তে আস্তে আমরা 8-এ উঠবো, 9-10-এ উঠবো, সায়েন্স কমার্স আর্টস নিব, এরপরে এসএসসি পরীক্ষা দিব, এরপর আমরা উচ্চ মাধ্যমিকে যাব, সেখানেও সায়েন্স কমার্স আর্টস থাকে। এরপরে উচ্চ মাধ্যমিকের পরে আমরা ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন দিব, এরপরে ভার্সিটি বা গ্র্যাজুয়েশন বা এমবিবিএস বা বিএসসি কমপ্লিট করব, এরপরে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হবে, তাই না? তো আমরা এখন অনেক ছোট, মানে তোমার কথা বলছি, আমার কথা না। আচ্ছা, তো দেখো নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে। দেখো 1 এর বর্গ সংখ্যা দেওয়া আছে, খালি ঘর পূরণ করতে হবে, মানে সম্পূর্ণ দেওয়া নাই। যেমন দেখো সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 এর বর্গ কত? 1। 2, 2 এর বর্গ কত? 4। 3 এর বর্গ কত? 9। 4 এর বর্গ আমরা জানি এটা লিখতে হবে আমাদের 16। 5 এর বর্গ দেখো 25। এরপর দেখো 6 এর বর্গ 36, 7 এর বর্গ কত হবে বলো তো? 49 না? 7 এর বর্গ কি হবে? 49। তোমার যদি মনে না থাকে, মনে না থাকাটা কিন্তু খুবই লজ্জার বিষয়, মানে ছোট ক্লাসে তুমি নামটাতে ফাঁকিবাজি করে আসছো। এরপরও যদি মনে না থাকে তাহলে তুমি কি করবে বলো তো? তুমি হচ্ছে ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে একটু চেক করতে পারো, বাট এটা খুবই লজ্জার বিষয়। ঠিক আছে, যে তুমি 7 এর বর্গ জানার জন্য তুমি 7 × 7 করতেছো। ওকে, আচ্ছা, তারপরে দেখো 8 এরটা কত? 64। 9টা 81, 10 এরটা কত হবে বলো তো? 10 × 10, বলো কে? না, ক্যালকুলেটর ছাড়া বলতে হবে, কিন্তু এটা হবে গিয়ে আমাদের 100। ঠিক আছে, তারপর 11টা কত হয়? 10 এর পরে তোমাদের কঠিন হওয়া শুরু হয়, তাই না? 10 এর পরে তোমরা অনেকেই 10 এর নাম পরে নাম তো অনেকে দেখোনি। তো 11 এর বর্গ হচ্ছে 121। কিভাবে? এই যে ক্যালকুলেটর নিবা, 11 × 11, ঠিক আছে, কত আসলে? এই যে 121। তা 12টা কত হবে বলতে পারো? 12টা হবে 144। কত আসবে? 144। দেখো 12 × 12, ঠিক আছে, কত আসলো? 144। আচ্ছা, 13 এর বর্গ কত আসলো? 169। চেক করে দেখো, এটাই আসবে। 14টা আসবে 196, 196। 15টা কত আসবে বলতো? 200। কত আসবে বলতো? 15 × 15, 225 আসবে, তাই না? 225। আচ্ছা, আরো আছে? হ্যাঁ, এরপর 16টা আছে, 17টা, 18টা, 19টা, 20টা আছে। 20টা কেউ বলতে পারো? 2 × 4 হয়, শূন্য আছে তো আরো শূন্য শূন্য লেগে যাবে, না 400 হবে। তো সমস্যা নাই, না বুঝলে তুমি এখান থেকে বের করে নাও। 20 × 20, এটা কত আসলো? 400 আসলো। তো ঠিক আছে, আমরা বুঝলাম। তো আমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাগুলোর আমরা বর্গ সংখ্যা লিখলাম। 1 এর বর্গ সংখ্যা 1, 2 এর বর্গ সংখ্যা 4, 3 এর বর্গ সংখ্যা 9, 4 এরটা 16, 5 এরটা 25, 6 এরটা 36, এভাবে করতে 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 20 পর্যন্ত আমরা লিখে দিলাম। তো আমার কাছে 20টা স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটার বর্গ সংখ্যা আছে। এখন তোমরা কিন্তু একদমই ছোট ক্লাসে এখন আর নাই, তোমরা কিন্তু বয়স হয়ে যাচ্ছে তোমাদের। তো তোমাদের গণিত কিভাবে পড়তে হবে? গণিতে হচ্ছে তোমাদেরকে পর্যবেক্ষণ করা শিখতে হয়। ঠিক আছে, যে জাস্ট আছে আর তুমি তাকায় থাকবে জিনিসটা এমন না, ওইটার মধ্যে খুঁজতে হবে যে এটা কোন মানে প্যাটার্নে আছে, কোন জিনিসটাকে কোন সিকোয়েন্স ফলো করতেছে, এগুলা খোঁজার অভ্যাসটা এখন থেকেই করতে হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে বর্গ সংখ্যাগুলো আছে, আমাদের যে বর্গ সংখ্যাগুলো আছে, যেমন দেখো এইগুলার বর্গ সংখ্যা এইটা, এইগুলার বর্গ সংখ্যা হচ্ছে আমাদের এইটা, এইটার বর্গ সংখ্যাগুলো হচ্ছে আমাদের এইটা, আর ফাইনালি এইগুলার বর্গ সংখ্যা হচ্ছে কি আমাদের এইটা। তো আমাদের যে বর্গ সংখ্যাগুলো আসছে, হ্যাঁ, আমাদের যেই বর্গ সংখ্যাগুলো দেখো এখানে আসছে, যেগুলা থেকে আসছে। তো তোমরা কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক বুঝো? যে কোনো একটা সংখ্যা যদি থাকে, যেমন এখন তো 2026 সাল শুরু হয়ে গেছে, তাই না? তো এই যে একক, দশক, শতক, হাজার, এটা তো বুঝো। তো একক স্থানীয় অঙ্ক মানে একদম ডান পাশের অঙ্কটা,
ডান পাশে, যেমন এই যে 2026-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে গিয়ে 6, একদম ডান পাশের শেষেরটা। তো তুমি যদি একটু এই বর্গ সংখ্যার একদম ডান পাশের অঙ্কটা খেয়াল করো, এখানে তো ও নিজেই আছে, একক স্থানীয় অঙ্কেও নিজেই আছে 1, এটার ও নিজেই আছে, তখন একদম ডান পাশে বলতে ওই লাস্টেই, ওই শুরু ওই শেষ, তাহলে এটা হচ্ছে গিয়ে 4। পরেরটা খেয়াল করো, পরেরটা হচ্ছে গিয়ে 9, আচ্ছা নিলাম। এরপরটা খেয়াল করো 6, এরপরটা হচ্ছে গিয়ে 5। এই পাশে খেয়াল করো এখানে কে কে আছে, এখানে আছে গিয়ে 6 9 4 1, 6 9 4 1 0। এই পাশে খেয়াল করো এখানে আছে কি 1, এই যে 1 4 9 6 5, 1 4 9 6 5। এই পাশে কি আছে 6 9 4 6 9 4 1 0। এখন খেয়াল করে দেখো, আমরা জানি আমাদের অঙ্ক কে কে থাকে, আমাদের তো 10টা অঙ্ক আছে, এটা তোমরা জানো। আর আমরা যত সংখ্যা মাত্র 10টা অঙ্ক দিয়ে প্রকাশ করে ফেলি, সেগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 9 10 না। এখন বলতে পারো যে না ভাই 10 লেখেন, দেখো 10 লিখতে গেলেও আমাকে কি লাগবে, 1 আর 0 লাগবে, অর্থাৎ ওকে আর ওকে দিয়ে চালাই দিচ্ছি। তুমি যদি বলো ভাই 11 লেখেন, দেখো 11 লিখতে গেলে আমি 1 কে 2 বার লিখলেই হয়ে যায়। যাবতীয় সংখ্যা আমরা এই 10টা অঙ্ক দিয়েই প্রকাশ করে থাকি। তুমি যদি কোটি সংখ্যা দিয়ে রাখো, কোটি কোটি সংখ্যা, ওইগুলাতে দেখবে এই 10টা অঙ্কই ঘুরে ফিরে আসছে, এর বাইরে কোনো অঙ্ক তোমাদের নাই। নাকি কেউ শিখছো এর বাইরে কোনো একটা অঙ্ক যেটা আমরা জানি না? এরকম তার হয় নাই, তাই না? আচ্ছা দেখো তো, এই যে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে এইখানকার এই 10টা অঙ্কের কে কে আসছে, আমি 1 কে দেখতে পারতেছি, তার মানে 1 হচ্ছে সিলেক্ট হইলো, মানে 1 আসে। আচ্ছা এরপরে 4 কে 9 কে দেখতে পারতেছি, দেখো 4 কে দেখতে পারতেছি আমরা, 9 কে দেখতে পারতেছি আমরা। 6 5 আছে, 6 কে দেখতে পারতেছি, 5 কে দেখতে পারতেছি। এরপর দেখো 6 9, দেখো 6 সিলেক্ট হওয়া 9 সিলেক্ট হওয়া, 4 1 0, 4 সিলেক্ট হওয়া 1 সিলেক্ট হওয়া, 0 সিলেক্ট হইলো না, এই মাত্র সিলেক্ট হইলো। এখন মজার বিষয়টা হচ্ছে তুমি দেখো 1, দেখো 1 কে সিলেক্ট করেছো, 4 4 কে সিলেক্ট করেছো, 9 9 কে সিলেক্ট করা, 6 6 সিলেক্ট করা, 5 5ও সিলেক্ট করা। এটা দেখো 6 6 সিলেক্ট হওয়া, 9 9 সিলেক্ট হওয়া, 4 দেখো 4 কে নিয়েছি নাকি বাদ দিয়ে দিলাম, না নিয়েছি, কিন্তু 1 1ও আসছে 0ও আসছে। তার মানে দেখো আমরা যদি একটু পর্যবেক্ষণ করে বলার চেষ্টা করি, আমাদের যে বর্গ সংখ্যাগুলো আসছে সেই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে বারবার 0 1 4 5 6 আর 9 থাকে। একক স্থানীয় অঙ্কে একদম লাস্টের যে অঙ্কটাতে 0 1 4 5 6 আর 9 থাকে বর্গ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমি এই কথাটা লিখি যে তাহলে আমাদের যে পর্যবেক্ষণ, হ্যাঁ আমরা একটা পর্যবেক্ষণ করলাম নিজেরা। এই যে পর্যবেক্ষণে আমরা কি কি বুঝতে পারলাম, আমাদের যে পর্যবেক্ষণের রেজাল্টটা আমরা একটু লিখি। হ্যাঁ আমরা তো গবেষণা করতেছি, আমরা দেখতে পারতেছি যে বর্গ সংখ্যার, হ্যাঁ আমাদের যে বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা যারা, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে, আমার হাতের লেখাটা না অনেক খারাপ, ঠিক আছে, একক স্থানীয় অঙ্কে কে কে থাকে বলতো? আমাদের একক স্থানীয় অঙ্কে থাকে কে থাকে বলতো? আমাদের একক স্থানীয় অঙ্কে থাকে হচ্ছে গিয়ে 0 1 4 5 6, 0 1 4 5 6, 0 1 4 5 6, আর হচ্ছে 9 থাকে, আর হচ্ছে কে থাকে? 9 থাকে। তার মানে কোন সংখ্যার যদি একদম শেষ অঙ্কটা একক স্থানীয় অঙ্ক যদি এরা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ আরো কিছু ক্রাইটেরিয়া বা আরো কিছু বৈশিষ্ট্য আছে, বাট অ্যাটলিস্ট এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা আরেকটা কথা একটু বলে রাখি, যে তার মানে কারা পূর্ণ সংখ্যা নয়, সরি কারা বর্গ সংখ্যা নয়, কারা বর্গ সংখ্যা নয়, এটা তোমাকে যদি জিজ্ঞাসা করি, বর্গ সংখ্যা নয়, কারা বর্গ সংখ্যা নয়, তাহলে যাদের যাদের একক স্থানীয় অঙ্কে 2 3 7 8 থাকবে তারা বর্গ সংখ্যা না, অর্থাৎ ওদের বর্গমূল স্বাভাবিক সংখ্যা পাবো না।
ঠিক আছে, অর্থাৎ কি কি জানি বললাম ভুলে যাই, আমার স্মৃতিশক্তি দুর্বল। 2 3 7 8, ঠিক আছে। কারা বর্গ সংখ্যা নয়? যাদের একক স্থানীয় অঙ্কে, যাদের একক স্থানীয় অঙ্কে 2 3 7 8, ঠিক লিখলাম, 2 3 7 8 থাকবে, তারা পূর্ণবর্গ থাকবে, তারা বর্গ সংখ্যা নয়, তারা বর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তা আমি কিছু উদাহরণ দেই, বর্গ সংখ্যা নয়। যেমন দেখো 2 নিজেই, 2 শুধু 2 লিখলাম, ও নিজে কিন্তু বর্গ সংখ্যা না, তাই না? তোমার যদি বিশ্বাস না হয় তুমি কি করো, তুমি হচ্ছে ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে এই যে দেখো তুমি কি করো, 2 কে লিখে এই যে রুট দাও, দেখো কত আসছে, 1.41, দশমিক আসছে, স্বাভাবিক সংখ্যা আসছে, মানে দশমিক ছাড়া আসছে না। আচ্ছা, তো 3 দেখো, 3 নিজেও এরকম, 7 নিজেও এরকম, 8 নিজেও এরকম। ইভেন আমি যদি কোনো সংখ্যা দেখো, যে এটা দেখলাম 12, কি লিখলাম 12, 12 কি পূর্ণবর্গ সংখ্যা? তুমি ডাইরেক্ট শুরুতেই লাস্টে যেহেতু 2 দেখতে পারতেছো, ডাইরেক্ট বলে দিবা যেটা ডেফিনেটলি পূর্ণবর্গ সংখ্যা না। দেখো, চেক করে দেখো, চেক করে দেখো, কি করবা, এটা 12 দিয়ে রুট দিয়ে দিবা, 3.47। ঠিক আছে, আমি যদি আরো লিখি 2012 সাল, 2012 সাল, 2012 সালে আমি ক্লাস 5 এ ছিলাম। ঠিক আছে, 2012 সাল, তো 2012 যদি লিখি তাহলে দেখো 2012 কিন্তু পূর্ণবর্গ হবে না। কেন হবে না এটা আমি কিভাবে কনফিডেন্টলি বলতে পারতেছি, কারণ সেই সংখ্যাটাতে 2 আছে। দেখো যে 2012, এটাকে রুট করো, দশমিক আসে, তাহলে এটা পূর্ণবর্গ না। তার মানে আমরা একটা ম্যাজিক পেয়ে গেলাম, এটা ম্যাজিক পেয়ে গেলাম যে কোন একটা সংখ্যা যত ছোট হোক যত বড় হোক, অনেক বড় বড় একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ টেন হাবি যাবে, হ্যাঁ এরকম লিখতেছি, লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেলাম, তো লাস্টে দিয়ে দিলাম এরকম কিছু একটা। যেই লাস্টে আমি এটা দেখলাম, শিওর এটা মানে ওর বর্গমূল করলে আমি স্বাভাবিক সংখ্যা পাবো না। বুঝতে পেরেছো? তো এটা শুধু 2 দেখলেই হবে না, 2 দেখলেই না, এটা শুধু 2 দেখলেই না, যদি লাস্টে 3 থাকে, কি থাকে, 3 থাকে তাহলেও হবে না, 7 থাকলেও হবে না, 8 থাকলেও হবে না। ঠিক আছে, এরা থাকলে ওটা পূর্ণ সংখ্যা হবে না। আর এখন তোমরা বলতে পারো তাহলে ভাইয়া এরা থাকলে তাহলে পূর্ণ সংখ্যা মনে হয় হয়ে যাবে। বিষয়টা হচ্ছে হইতে পারে, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে, বাট এইগুলো আবার থাকলেই যে আবার সবসময় পূর্ণবর্গ হবে এমনটাও না। যেমন এই দেখো শেষ স্থানীয় অঙ্কে কত, 11, 1, আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো তো 11 কি পূর্ণবর্গ? দেখো লাস্টে কিন্তু 1 আছে, লাস্টে কত আছে, 1 কিন্তু আছে, বাট 11 কিন্তু পূর্ণবর্গ না, 11 কিন্তু পূর্ণবর্গ না। দেখো তোমার যদি বিশ্বাস না হয় তুমি 11 লিখে রুট দাও, 3 পয়েন্ট সামথিং। বাট 81, যদি 81 লেখো, 81 কিন্তু পূর্ণবর্গ, 8 8, তাই না? দেখো 9, ভুল 8 বলে গেছি, 9 9 81, দেখো এইটা পূর্ণবর্গ না, হ্যাঁ এটা পূর্ণবর্গ না, বাট 81 কিন্তু পূর্ণবর্গ। বাট এটা পূর্ণবর্গ। বিষয়টা হচ্ছে কি, যদি তোমার লাস্টে 2 3 7 8 থাকে তাহলে ওইখানে কোনো ডাউট নাই, ওইটা পূর্ণবর্গ হবেই না। আর যদি লাস্টে এগুলা থাকে 0 1 4 5 6 9, এইগুলা থাকলে যে একদম পূর্ণবর্গ, মানে ওরা যে একদম পবিত্র ফেরেশতা, ওরা থাকলে একদম ওই দিকে আমরা তাকাবোই না যে হ্যাঁ এটা একটা পূর্ণবর্গ, এমনটা না। ওরা থাকলে পূর্ণবর্গ নাও হইতে পারে, বাট অ্যাটলিস্ট ওরা যদি থাকে তাহলে ওইটা শিওর যে পূর্ণবর্গ না। আর বাকিরা থাকলে আমরা তখন ডিসিশন নিব, তখন আমরা আবার ডিসিশন নিব যে আচ্ছা বুঝলাম, বাট এর মধ্যেও কাহিনী আছে। যেমন দেখো যে 4 এর কথা যদি খেয়াল করে দেখো, 4 এর কথা যদি খেয়াল করে দেখো, 4 নিজে পূর্ণবর্গ, কারণ 2 স্কয়ার। বা তুমি যদি 14 লেখো, 14 এটা দেখো শেষে একক স্থানীয় অঙ্কে 4, 4 আছে, বাট 4 কিন্তু পূর্ণবর্গ না, 4 কিন্তু পূর্ণবর্গ না। ঠিক আছে, মানে 14 কিন্তু পূর্ণবর্গ না। তাহলে আলটিমেটলি আমাদের পর্যবেক্ষণ কি বোঝায়? আমাদের পর্যবেক্ষণ বোঝায় আমাদের যেগুলা বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যার লাস্টে এগুলা থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা এখানে অঙ্কে থাকে, মানে থাকে কথাটা লেখা ঠিক না, আমরা এখানে অঙ্কে থাকতে পারে লিখবো। ঠিক আছে, থাকতে পারে, থাকতে পারে, ঠিক আছে, বাট থাকলে যে একদম পূর্ণবর্গ হবে এমনটা না। বাট এইটা শিওর যে যদি 2 3 7 8 থাকে তাহলে এটা পূর্ণবর্গ না।
মজা না? তো এগুলোর ক্ষেত্রে আমরা ডিসিশন নিব, এখন কি কখন ডিসিশন নিব আসতেছি আমরা আস্তে ধীরে। বাট এইগুলো যদি থাকে তাহলে এটা মোটেও পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, এখন দেখো তোমাদের বইয়ের কিন্তু একটা কাজ আছে, এই কাজটা আমরা আজকেই করব বাট একটু পরে করব, তোমাদের 2 নং পৃষ্ঠার বইয়ের কাজ। তার আগে আমরা একটু তোমাদের সাথে চিন্তা ভাবনা করি, আরো কিছু কিছু মজার চিন্তা করি। এরকম দেখো, ওই যে সারণীটা আমরা দেখলাম না, ওই যে 20টা সংখ্যার বর্গ, এই যে সারণীটা, এই সারণী থেকে দেখো আমরা কয়েকটা জিনিস নিলাম। যে দেখো বর্গ সংখ্যা, দেখো 1, 1 এর বর্গ 1, 9 এর বর্গ 81, 11 এর বর্গ 121, 19 এর বর্গ 361। বুঝলাম, বাট এই জায়গাটাতে একটা খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা কেন এই সংখ্যাগুলো 1 এর পর 9 কে কেন সিলেক্ট করলাম? মাঝখানে তো আমি 2 এর বর্গ লিখি নাই, 3 এর বর্গ লিখি নাই, 4 এর বর্গ লিখি নাই। 9 এর পরে 11 নিলাম, 11 এর পরে 19 কেই কেন নিলাম? বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, এদের বর্গ সংখ্যাগুলো লাস্টে খেয়াল করো, লাস্টে বর্গ সংখ্যাগুলার লাস্টে খেয়াল করো, সবসময় 1 1 1 থাকতেছে। ঠিক আছে, কি থাকতেছে? 1 1 1 1 থাকতেছে। এই বর্গ সংখ্যাগুলা কার বর্গ? হয় 1 এর বর্গ, না হয় 9 এর বর্গ, না হয় 11, না হয় 19 এর। তো এইগুলার আবার একক স্থানীয় অঙ্ক খেয়াল করো, যাদের বর্গ যেমন 1 এর বর্গ, 9 এর বর্গ, 11 বর্গ, 19 এর বর্গ, এদের একক স্থানীয় অঙ্কগুলো খেয়াল করো। এদের একক স্থানীয় অঙ্কে হয় 1 আছে, না হয় 9 আছে, না হয় 1 আছে, না হয় 9 আছে। তো আমাদেরকে এখানে একটা ট্রিক্স দিছে যে দেখো, কোন সংখ্যার, এই যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 1 থাকে বা 9 থাকে, 1 থাকে বা 9 থাকে, তাহলে এদের যে বর্গ সংখ্যা হবে, এই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে কি থাকবে? দেখো তো, ডেফিনেটলি শুধু একই থাকবে। কি থাকবে? একই থাকবে। ঠিক আছে, তার মানে তোমার আগে এগুলো মুখস্থ করতে যাও না, জাস্ট দেখো বুঝোই না, বুঝতেছো কিনা যে হ্যাঁ ভাই আমি এই কথাটা বুঝতে পারছি। আমার তুমি যদি আমাকে 2 মিনিট পর জিজ্ঞেস করো, আমার নিজেই মাথা ভুলে যাই, আরে কার বর্গ জানি কে? বুঝছো তো, এত প্যারা নাই, এত প্যারা নাই। তো কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কে 1 9 1 9 মানে 1 অথবা 9 থাকে, তাহলে তাদের বর্গ, তাদের যে বর্গটা, তার একক স্থানীয় অঙ্কে 1 থাকবে। ঠিক আছে, তাদের একক স্থানীয় অঙ্কে 1 থাকবে। এরকম ভাবে দেখি আরেকটা ট্রাই করি, যে দেখো 3 এর বর্গ হচ্ছে গিয়ে 9, 7 এর বর্গ হচ্ছে গিয়ে 49, 13 এর বর্গ হচ্ছে গিয়ে 169। অর্থাৎ একক স্থানীয় অঙ্কে, বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 9 9 9 থাকতেছে। বাট কাদের বর্গ জানি? ও হচ্ছে হয় 3 এর বর্গ, না হয় 7 এর বর্গ, না হয় 13। অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 3 7 3। অর্থাৎ আমরা বলতে পারি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 আর 7 থাকে, 3 আর 7 থাকে, তাহলে ওর বর্গ সংখ্যাতে সবসময় একক স্থানীয় অঙ্কে 9 থাকবে। কি থাকবে? একক স্থানীয় অঙ্কে কি হবে? 9 হবে। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আরেকটা দেখি লাস্ট, এখানে কি বলা আছে? এখানে বলা হচ্ছে যে দেখো 4 এর বর্গ 16, 6টা 36, 14টা 196, 16টা 256। তো লাস্টে দেখো অলওয়েজ 6 6 6 6 আসতেছে। লাস্টে কি আসতেছে? 6 6 6 6 আসতেছে। কাদের? 4 এর, 6 এর, 14 16। তার মানে একক স্থানীয় অঙ্কে হয় 4 না হয় 6, হয় 4 না হয় 6। তাহলে হলে ডেফিনেটলি 6 6 6 6। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে 4 অথবা 6 হলে এর যে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে ডেফিনেটলি 6 হবে। ডেফিনেটলি কি হবে? 6 হবে। এটা একটু আমরা বুঝে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু চিন্তা ভাবনা করে নিলাম। যদি আমি আরেকবার একটা আলোচনা করি, যদি আমার যদি একক স্থানীয় অঙ্কগুলোতে 1 9 1 9, তাহলে ওইখানে ডেফিনেটলি 1 হবে। ঠিক আছে, কোন সংখ্যার লাস্টে যদি 1 আর 9 থাকে, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 1 হবে। আচ্ছা, এরপরটা হচ্ছে 3 7 3 যদি থাকে, 3 7 এদের মধ্যে যদি থাকে, তাহলে ওদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে শুধুমাত্র 9 হবে। ঠিক আছে, এরপরটা হচ্ছে যদি 4 আর 6 থাকে, 4 আর 6 থাকে, তাহলে এদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে হচ্ছে আমাদের 6 থাকবে। ঠিক আছে, তাহলে আবার একটু বলি যে 1 9 থাকলে 1, 3 7 থাকলে হয়ে যাবে 9, 4 6 থাকলে হয়ে যাবে 6। মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা একটু দেখলাম। আচ্ছা, দেখার পর এখন আমাদের করণীয় কি? তো এখানে আমরা যে লক্ষণীয়, এই যে কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। যে সংখ্যা সর্বডানে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে ওই যে 2 3 7 8 থাকবে, তা পূর্ণবর্গ নয়। এটা শিখেছি না? বলো, শিখেছি না? যে মাত্র আমি খুব
কনফিডেন্সের সাথে কিন্তু লিখে দিচ্ছি যে 2 7 3 8 বা 2 3 7 8 থাকবে 2378 2 3 7 8 2378 2 3 7 8 থাকবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে না, এটা একদম শিওর। ঠিক আছে, এটা একদম শিওর, এটা আমরা একদম শিওর যে সংখ্যা সর্বদানে 2 3 7 8 থাকবে তা পূর্ণবর্গ না, এটা দেখলে আমরা বলে দেব। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা বুঝা নিয়ে কোনো প্যারা নেই। এরপর দেখো, যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকবে তা পূর্ণবর্গ নয়। বিজোড় সংখ্যক শূন্য বলতে দেখো 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, বাট 10 কিন্তু পূর্ণবর্গ না। কেন জানো? কারণ দেখো এই যে 100 লাস্টে দেখো এখানে কয়টা শূন্য আছে? 2টা, অর্থাৎ জোড় সংখ্যক শূন্য। আর এইখানে দেখো কয়টা শূন্য? একটা, অর্থাৎ বিজোড় শূন্য, বিজোড় সংখ্যক শূন্য। তো দেখো এইটা পূর্ণবর্গ না, বাট এটা পূর্ণবর্গ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে সংখ্যার শেষে জোড় সংখ্যক শূন্য থাকবে সেটা পূর্ণবর্গ, আর বেজোড় সংখ্যক থাকলে পূর্ণবর্গ না। তো এটাই বলছে, যে সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকে তা পূর্ণবর্গ হয় না। তো আমরা এটাও বুঝলাম যে হ্যাঁ, 10 আর 100 এর মধ্যে 10 না 100। আচ্ছা দেখো, একক স্থানীয় অঙ্কে যদি 1 4 5 6 9 থাকে তাহলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। একদম লেখে নাই কিন্তু, পূর্ণবর্গই। এটা কি লিখছে? হতে পারে মানে কি? দেখো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া কালকে রেজাল্ট দিবে, আমি বললাম দিতে পারে। দেখো দিতে পারে মানে কি ভাই, আমি নিজেও জানি না, দেওয়ার চান্স আছে বাট জানি না। বুঝে গেছে? তো যদি আমাদের লাস্টে অ্যাটলিস্ট 2 3 7 8 বাদে বাকিগুলো যদি থাকে যে 1 4 5 6 9, তুমি বলতে পারো ভাই শূন্যর কথা তো বললেন না, শূন্যর কথা কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে, শূন্যের কথা কিন্তু উপরে বলে ফেলছে। আমরা তো লিখছি 0 0 1 4 5 6 9, আমি লিখছিলাম এই কয়টা। এগুলা থাকলে পূর্ণবর্গ হইতে পারে। তোমাদের বইও কিন্তু এটা শূন্যর কথাটা আগেই ডিসকাস করছে যে শূন্য থাকলে হবে, বাট বেজোড় সংখ্যক থাকলে হবে না। যে শূন্যর কথা বাদ দিয়ে পরের লাইনে লিখছে 1 4 5 6 9, 1 4 5 6 9 হলে পূর্ণবর্গ হবে। হতে পারে, এখানে দেখছো এটাও কিন্তু গ্যারান্টি না, হতে পারে। যেমন 81 64 25 36 49, দেখো এগুলা লাস্টে খেয়াল করো, 5 6 9 5 6 9 81 64, বাট হবে এমন কোনো কথা নাই। যেমন দেখো আবার যেগুলো হবে না, যেমন এগুলা, যেমন 11 হবে না, ঠিক আছে, 21 হবে না, 14 হবে না, 24 হবে না, 54 হবে না, এগুলা পূর্ণবর্গ হবে না। বুঝে গেছে? বাট আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে এগুলো হইতে পারে। আবার দেখো, ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে কোন সংখ্যার কি ডান দিকে যেখানে আছে বেজোড় সংখ্যক শূন্য থাকলে হবে না, বাট জোড় সংখ্যক শূন্য থাকলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে। যেমন 100 4900, এগুলা কি বলতো? পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। বাট হবে যে এমন কোনো কথা আবার নাই। বুঝছো? হবে যে এমন কোনো কথা আবার নাই। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে দেখো 100 আর 300 এই দুইটার মধ্যে কোন, তুমি বলতে পারো ভাইয়া দেখেন জোড় সংখ্যক এখানেও শূন্য এখানেও জোড় সংখ্যক শূন্য, তাহলে হচ্ছে দুইটাই মনে হয় পূর্ণবর্গ। বাট মানে স্যাড বিষয়, দুঃখের বিষয় যে একটা পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ না। কিভাবে বুঝবা? তুমি ফার্স্টে ক্যালকুলেটর নাও, আমি বলে দিচ্ছি, মেন কথা বলে দিচ্ছি। দেখো 100, দেখো 100 কি পূর্ণবর্গ? দেখো রুট করলে 10 পাও, পূর্ণবর্গ। বাট তুমি যদি এখন 300 নাও, 300 কে রুট করো, দশমিক পেয়ে গেছে। এখানে কিন্তু জোড় সংখ্যকই শূন্য, বাট এটা পাইলা না। তো বিষয়টা হচ্ছে জোড় সংখ্যক শূন্য থাকলে আবার আরেকটা বিষয় দেখতে হয়, যে এই যে লাস্টে যে থাকবে, হ্যাঁ, এরা আবার পূর্ণবর্গ কিনা। বলতো 1 কিন্তু পূর্ণবর্গ, কারণ 1 এর বর্গমূল 1। বাট 3 কি পূর্ণবর্গ? 3 পূর্ণবর্গ না। 3 এর বর্গমূল 1.7 এরকম, পূর্ণবর্গ না। যেহেতু এটা পূর্ণবর্গ না, তখন হচ্ছে এইটা পূর্ণবর্গ, এইটা পূর্ণবর্গ হয় না। যেমন দেখো যে 49 4900, এটা পূর্ণবর্গ। ফার্স্টে দেখো এখানে জোড় সংখ্যক শূন্য আছে, আর জোড় সংখ্যক শূন্য পরে যে এই পাশে যে সংখ্যাটা আছে 49 কিন্তু আবার বর্গ সংখ্যা, এর জন্য এটা পূর্ণবর্গ। বাট আমি তোমাকে যদি এখন এটা দিতাম 4700 দিতাম, 4700 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। যতই এখানে দুইটা শূন্য মানে জোড় সংখ্যক শূন্য থাকুক, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। দেখো ট্রাই করে দেখো, 4700 রুট, দেখো আসে নাই।
কেন আসে না? কারণ এই দশম দুইটা জিরোর পরেও এই পাশে যে সংখ্যাটা এটা আবার পূর্ণবর্গ না। এটা আমি সামনে আলোচনা করব, প্যারা নাই। বাট অ্যাটলিস্ট দেখো আমরা এখান থেকে কয়েকটা জিনিস, যে চারটা জিনিস লক্ষণীয়, এটা বুঝছি না। যে প্রথম কাহিনী, যদি আমার 2 7 8 থাকে ওগুলো পূর্ণবর্গ না, একটুকু আগে শিওর। শূন্যর ক্ষেত্রে বেজোড় সংখ্যক শূন্য হলে পূর্ণবর্গ হবে না, বা জোড় সংখ্যক শূন্য হলে পূর্ণবর্গ হইতে পারে, নট শিওর বাট পারে। আর যদি একক স্থানীয় অঙ্কে 1 4 5 6 9 থাকে তাহলে সেগুলো পূর্ণবর্গ হইতে পারে। একদমই যে হবে এমনটা না, বাট হইতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা তোমাদের বইয়েরই এই জিনিসটা একটু দেখে নেই, যে প্রত্যেকটা মানে প্রায় এখানে অনেকগুলা সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা লিখে রাখছে। যেমন আমাদের বর্গ সংখ্যা হচ্ছে 1 4 9 16 25। এগুলা কিভাবে আসছে? যে আমি বলছিলাম না, আমাদের স্বাভাবিক সংখ্যা যেগুলা 1 2 3 4 ওদের বর্গ করবা। হ্যাঁ, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, 5 এর বর্গ, 6 এর বর্গ, চিনা আছে। তো এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। এখন ওদের বর্গমূল হচ্ছে এরা, বা উল্টাটা, যে ওর বর্গ হচ্ছে এটা, ওর বর্গমূল এটা, বর্গ এটা, বর্গমূল এটা, বর্গ এটা। তো এগুলো আমরা সবাই জানি, তাই না? যে 1 এর বর্গ কি হইতে পারে, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, 5 এর বর্গ, 6 এর বর্গ, 7 এর বর্গ, এরকম করে 8 এর বর্গ, 9 এর বর্গ, 10 এর, 11 এর, 12 13 14 15 16 17 18 19 20 21 পর্যন্ত দিয়ে রাখছে। তার মানে বর্গ সংখ্যাগুলোর সাথে একটু পরিচিত হই। 1 হচ্ছে একটা বর্গ সংখ্যা, 4 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা, 16 একটা বর্গ সংখ্যা, 5 একটা, 36 একটা, 49 একটা, 64 একটা, 81 একটা, 100 একটা, 121 144 169 196 225 256। পরিচিত হচ্ছে তো? মনে মানে মাঝে মাঝে দেখলে একটু চেনা লাগবে আর কি, মানে মুখস্থ রাখতে হবে না, না চিনলেও প্যারা নাই, জাস্ট একটু ইন্ট্রোডাকশন হয়ে রাখো। থাকে না মাঝে মাঝে অনেকজনের সাথে ফার্স্ট টাইম দেখা হয়, কথা হয়, বা তাকে যে মনে রাখতেই হবে এমনটা না, বাট পরিচিত হও, সমস্যা কি? তো ওর সাথে পরিচিত হচ্ছি। ভালো আছো? ভালো আছো? 361, ও 400, আরে 441, ভালো থেকো। হ্যাঁ, ওকে, আমাদের পরিচয় শেষ। তো এখন দেখো, আমরা তোমাদের জন্য যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে বর্গমূলের চিহ্নটা। বর্গমূলের চিহ্ন। দেখো আমরা এই যে মুখে বলতেছি, সাপোজ এই যে আমরা বর্গ সংখ্যা তো চিনলাম। দেখো তো, তুমি চিনতে পারো যে 36 এর বর্গমূল কত? 36 তো একটা বর্গ সংখ্যা, তাই না? 36 এর বর্গমূল বলো বলো ফার্স্ট। 36 এর বর্গমূল হচ্ছে ভাইয়া 6। এখন দেখো, এই যে বাংলা কথা যে আমি লিখলাম, আমার অনেক টাইম লাগছে। 36 এর বর্গমূল, তো এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে √36। এই যে একটা চিহ্ন নিয়ে আসলাম, কোনটা? এই যে এটাকে আমরা বলি √, বা এটাকে বাংলা বলি বর্গমূল। এইটাই হচ্ছে বর্গমূলের চিহ্ন। ঠিক আছে? কিভাবে লিখবা? এই যে ভাবে লেখা লাগে, এটা হচ্ছে চিহ্নটা। ঠিক আছে? আমরা তো ফার্স্ট লিখতে লিখতে এরকম লিখি, তোমার তো ক্যালকুলেটরে ওই চিহ্নটা আছে। ঠিক আছে? এটাই হচ্ছে চিহ্নটা। তাহলে এই যে 36 এর বর্গমূল, হ্যাঁ, এই যে 36 এর বর্গমূল, এই কথাটাকে আমরা বাংলায় লিখতেছি, বাট গাণিতিক ভাবে আমরা এভাবে প্রকাশ করব যে √36। ঠিক আছে? কেউ আবার এরকম লেখো না, বলো না যে ভাই যে 36 এর বর্গ, তাহলে আমি বুঝবো তুমি 3 এর বর্গমূল করছো আর এখানে 6 এর সাথে গুণ করতেছো। পুরাটা তোমার যদি মনে করো এটা থাকে যে 2026 সাল, তাই না? এটার বর্গমূল করবা, পুরাটাকে টান দিবা, পুরাটাকে টান দিবা। ঠিক আছে? পুরাটাকে টান দিবা। একটু বেশি গেলে সমস্যা নাই, তুমি যদি একটু বেশিও দিয়ে ফেলো তাও সমস্যা নাই, বাট সমস্যা আছে যখন তুমি কম দিবা। ঠিক আছে? বেশি দিলে সমস্যা নাই, যা দিবা মন খুলে দিয়ে দিবা। ঠিক আছে? এই হচ্ছে 36 এর বর্গমূল। তো এটা যদি থাকে তাহলে দেখো আমরা বুঝবো যে 36 এর বর্গমূল জানতে চাচ্ছে, যে √36, তার মানে আমরা তখন লিখে দেব শুধু 6। তার মানে আমাদের যদি কখনো এটা থাকে √100 মানে 100, তাহলে আমরা লিখে দেব 10। আমাদের কাছে যদি এইটা থাকে যে 25, তাহলে আমরা লিখে দেব 5। এই বাংলা কথা আমরা না লিখলেও পারি। ঠিক আছে? এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। আই থিংক এটা তোমরা একটু হলো আগে কোনো না কোনো ভাবে পরিচিত হইছো। এখন দেখো, আমরা তোমাদের একটু অঙ্কের দিকে আগাবো আজকে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। মৌলিক গুণনীয়ক তোমরা চিনো? বের করতে পারো তো? তো তোমাদের বইয়ে এটার যে উদাহরণটা নিচ্ছে, উদাহরণটা কি মিস করে গেছে আমার? আচ্ছা, আমি তাহলে বইয়ের উদাহরণটা লিখে নিই। ঠিক আছে? উদাহরণ তো নেওয়ার কথা। এই যে এটা 3 1 3 6, না এখানে মানে 8টা অঙ্ক আছে, আমি একটু দেখিনি, এখানে মিস পড়ে গেছে অঙ্ক উঠাইতে। আচ্ছা, দেখে নিলাম। এখানে তোমাদের বইয়ে 16 আর 36 এর বর্গমূল বের করেছে। ঠিক আছে? 16 এর বর্গমূল।
তো তোমরা বলতে পারো ভাইয়া বের করা লাগবে না, আমরা জানি এটা 4, তাই না? বাট প্রসেসটা শিখো। আমি জানি তুমি এটা জানো, 36 এটাও আমি মাত্র লেখালাম, তাই না? আমি জানি যে তোমরা এটা জানো, বাট চলো আমরা এখান থেকে এই ছোট একটা সমস্যা থেকে দেখি যে কি করে বড় অঙ্কগুলা করা যেতে পারে। মৌলিক গুণনীয়ক কিভাবে বের করে, দেখো 16টা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে হচ্ছে আমরা কিভাবে বের করে থাকি বলতো? 16 কিন্তু 2 দিয়ে যায়, জোড় সংখ্যা যেহেতু 8, 8ও জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, অর্থাৎ 4, 4ও জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে। তাহলে আমরা 16কে কিভাবে লিখতে পারি দেখো তো? 16কে আমরা লিখতে পারি 2, কয়টা আসছে? 1 2 3 4, 2 3 4। তো তুমি এখানে কি করবা দেখো, বর্গ। আমরা কি করতাম, বর্গ যখন খুঁজতাম, যে সাপোজ ধরো হচ্ছে 3 এর বর্গ, তখন আমরা 3 কে কিভাবে লিখতাম? 3 × 3 বা 3 এর স্কয়ার, মানে 3 এক, মানে অ্যাটলিস্ট কি লাগতো? এক জোড়া লাগতো। কি লাগতো? এক জোড়া লাগতো। তাহলে যখন আমি বর্গমূল, দেখো 3 এর বর্গ, এই যে 9 এর বর্গমূল হচ্ছে আবার 3, তার মানে দেখো যে 3 × 3 এটা হচ্ছে বর্গ সংখ্যা, বাট এর মধ্যে থেকে যদি আমি একটাকে নেই তাহলে সেটা হয়ে যাবে বর্গমূল, সেটা হয়ে যাবে বর্গমূল। 3 × 3 মানে তো 9, 9 তো বর্গ সংখ্যা, 9 বর্গ সংখ্যা। তো 9 এর বর্গমূল আবার 3 কিভাবে? দেখো যে সেম সেম জিনিস থেকে জাস্ট একটাকে নিব। তো তোমার এখানে কি করবা, তুমি এখানে কাপল খুঁজবা, জোড়া, জোড়া বানাবা। যেমন 2 × 2 এই যে জোড়া লিখলা, আরো 2টা আছে, তো এদেরকেও জোড়া বানাইলা। আমি যেহেতু বর্গমূল খুঁজতেছি, তো বর্গমূল থেকে আমার জোড়া থেকে একটাকে নেওয়া লাগবে। তো এই জোড়া থেকে তাহলে আমরা তখন এভাবে লিখবো যে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে, গুণ আকারে, সব তো গুণ আকারে আছে না, একটি করে নিয়ে পাই। কি পাই দেখি তো? এই জোড়া থেকে একটা আসবে, এই জোড়া থেকে, এই যে গুণ দিলে এই জোড়া থেকে একটা আসবে, কত? 4। এই যে 4 হইলো, এটাই 16 এর বর্গমূল। তোমরা এটা বুঝছো কেন জোড়া থেকে একটা নেওয়া লাগে? কারণ আমাদের তো হচ্ছে বর্গমূল, মানে বর্গ করতাম কিভাবে? সেম সেম জিনিসকে গুণ করে। তো বর্গমূল হয়তো কি জাস্ট একটা নেওয়া লাগে। তো এর জন্য আগে আমরা জোড়া বানাবো সেম সেম, ওই জোড়া থেকে একটা করে গুণ করে লিখবো, তো গুণফলটাই হচ্ছে আমাদের বর্গমূল। বলতে পারো ভাই এত পেছানোর কি আছে, আমি তো জানি 16 বর্গমূল 4। এই যে একটু বড় সংখ্যাগুলোতে আস্তে আস্তে যাবো, যেমন 3600 তোমরা জানো, আমি জানি যে তোমরা 3600 জানো, বাট আমরা আস্তে আস্তে বড় সংখ্যাগুলা বের করা শিখবো। তো যেমন দেখো 36, তো এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করো কিভাবে? 36 জোড় সংখ্যা, তো তাহলে আমরা জানি 18, 18 × 2 = 36। তারপর হচ্ছে 9 দিয়ে যায়, 9 × 2 = 18, 9 তো বেজোড়, 3 দিয়ে যায়, 3 × 3 = 9। এই যে দেখো 8 তো যায় না, মৌলিক গুণনীয়ক তার পাবো না। তো 36 কে আমরা এখানে লিখতে পারি 2 × 2 × 3 × 3। তো এখানে দেখি সেম সেম আসছে, কি এই যে 2 আর 2 সেম আসছে। তো এই দুই, অবশ্যই আমি 2 আর 3 নেব না, ওরা কি একই সংখ্যা? বর্গের ক্ষেত্রে কি হয়? সেম সেম সংখ্যার গুণফল। তো অবশ্যই 2 আর 2 কে নেব, আর 3 আর 3 কে যে জোড়া বানাইলাম। তো এখন আমি কি করব, যে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে পাই, প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে পাই। বা একটি করে নিয়ে গুণফল, এভাবে লিখতে পারো, একটি করে নিয়ে গুণফল। তো এই জোড়া থেকে আসবে হচ্ছে একটা, ইনটু এই জোড়া থেকে আসবে হচ্ছে একটা, 3 × 2 = কত? 6। এই যে এটা, সেটাই হচ্ছে 36 এর বর্গমূল। বুঝতে পেরেছো? যদি এটা বুঝতে পারো তাহলে চলো আমরা একটু বড় সংখ্যা, এই যে এটা কিন্তু তোমরা ঠাস করে মুখে বলতে পারবা না, তাই না? অনেকে পারবা, অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড থাকে, প্রতি 1000 জন স্টুডেন্টের মধ্যে একটা না একটা ভালো, মানে অন্য লেভেলের স্টুডেন্ট থাকে, ওদেরকে ধরা ছোঁয়া যায় না। আমি অনেক এভারেজ সাধারণ স্টুডেন্ট ছিলাম, তো আমি বলতে পারি না এইভাবে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বলছে না, মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো তোমার প্রথম কাজ এটা যে সমাধান করবা, এটা কি করবা? সমাধান যে করবা, তোমার প্রথম কাজ হবে 3 1 3 6, এটাকে মৌলিক গুণনীয়ক সমূহগুলো আগে বের করো, গুণফল আকারে লেখো, মৌলিক গুণনীয়কের গুণফল আকারে লেখো। তো এটা তো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যেহেতু আমরা কিন্তু জানি যে আমাদের এটা কি হবে বলতো? 2 দিয়ে ভাগ যাবে, 3 1 3 6, ঠিক লিখলাম? 3 1 3 6 ভাগ 2, ভাগ চিহ্ন কোথায় আছে? এখানে, এটা। তাহলে 1568, 1 5 6 8, 1568, 1 5 6 8।
এটা আবার জোড় সংখ্যা, এটাও কিন্তু 2 দিয়ে ভাগ যায়, ভাগ 2। তো এটা হবে 784, 784, ঠিক আছে 784। এটাও 2 দিয়ে ভাগ যায়, ভাগ 2, 392, এটা দিয়ে ভাগ দিলে 392, এটাও তো জোড় সংখ্যা, এটাও 2 দিয়ে ভাগ যাবে। এটা হবে 196, এটা দিয়ে 2 দিয়ে ভাগ দিলে 196। আরে এটাও তো জোড় সংখ্যা, এটাও 2 দিয়ে ভাগ যাবে। এটা হবে আসবে 98, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 98। 98 এর জোড় সংখ্যা, এটা দিয়ে কাটলে হয়ে যাবে 49, তাই না? এটা 2 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে 49। 49 আবার আমরা জানি 7 7 49, তাই না? 7 7 49, 7 7। তাহলে এটা আমাদের শেষ। তুমি একবার চাইলে গুণ করে দেখতে পারো, 2 2 2 2 সব গুণ করে এই যে টোটাল এটা হয় কিনা, যদি তুমি ভাবো যে ভুল হলো কিনা। তো একটা দেখেন 2 আসছে কয়টা, 1 2 3 4 5 6, 2 ইনটু 2 ইনটু 2, 3টা 4টা 5টা 6টা, এরপরে 7 ইনটু 7, 3136, তার মানে ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা নিচে লিখবা, আমি ডান পাশে লিখলাম, ঠিক আছে? তোমরা নিচে লিখবা যে 3 1 3 6 ইকুয়াল টু, আসলে লেখা যাবে 1 2 3 4 5 6, 6টা 2 লাগবে আগে, 1 2 3 4 5 6, 7 আর 7 এর গুণফল, তাই না? এরপর 7 আর 7 আসবে। আচ্ছা নিয়ে নিলাম। এখন তোমার কাজ কি? এখন হচ্ছে তুমি জোড়া বানাও। জোড়া বলতে 2টা করে নাও। সাপোজ আমি এই 2টাকে নিলাম, ঠিক আছে? এই 2টাকে নিয়ে নিলাম, এই 2টা শেষ। এরপরে আমি আরো এই 2টাকে নিলাম, শেষ। এরপর আমি আরো 2টাকে নিলাম, এরপর হচ্ছে 7 আর 7কে নিয়ে নিলাম, শেষ। জোড়া হয়ে গেছে। এখন আমি প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে গুণফল রেডি করব। প্রতি জোড়া হতে একটি করে নিয়ে গুণফল। দেখি গুণফলটা কেমন আসবে। এই জোড়া থেকে শুধু একটা আসবে, ইনটু এই জোড়া থেকে একটা আসবে, এই জোড়া থেকে একটা আসবে, এই জোড়া থেকে একটা আসবে। তো এই গুণফলটা কত আসলো বলো? মুখেই করো, মুখেও করা যায়। 2 2 4, 4 2 8, 8 7 56, তাই না? তো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 7 কত? 56। তাহলে আমরা ফাইনালি লিখে দিব যে এই যে 3 1 3 6 এর বর্গমূল সমান সমান 56। এভাবে লেখা যাবে, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো। পরীক্ষা হলে যে কোনো একটা লিখবা, যে √3 1 3 6। এটা বাংলা কথা, মানে চিহ্ন দিয়ে লেখা একই কথা। ইকুয়ালটা হচ্ছে গিয়ে 56। আমরা ক্যালকুলেটরে চেক করে নিই। ক্যালকুলেটরে তো আমাদের আছে চেক করা। 3 1 3 6 লিখে যে রুট দাও, 56 আসলো, আসছে কিন্তু। তার মানে আমরা এই যে মৌলিক গুণনীয়ক দিয়ে বের করা শিখে এলাম। এইগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। মৌলিক গুণনীয়ক দিয়ে কিন্তু বের করা আমরা শিখে গেলাম। এটা যদি বের করা শিখে যাও, তাহলে দেখো তোমার বইয়ের অনুশীলনীর 1.1 এর 1 নম্বরে 3টা অঙ্ক আছে। এগুলোকে বলা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলো তোমাদেরকে আমি করে দিই। 1 এর ক, 1 এর ক যেটা আছে 169 মৌলিক গুণনীয়ক। দেখো এটা তো বেজোড়, এটা 2 দিয়ে যাবে না, তাহলে কি দিয়ে যাবে? বলো তো? 3 দিয়ে যাবে? 3 দিয়েও দেখবো যে যাবে না। তাহলে কত দিয়ে যাবে? তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। হ্যাঁ, এগুলা যদি পরীক্ষা আসেও তোমরা কি করবা জানো? তোমরা আগে একটু ক্যালকুলেটর চেক করে নিবা যে এটা আসলে বর্গমূলটা আসলে কত হবে। 13। এটা আসলে কত হবে? 13। খেয়াল করে দেখো, 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা, বুঝছো? 13 হচ্ছে কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো এগুলাকে যে 2 4 এগুলোর গুণফলে তুমি পাবা না। তার মানে দেখো লিটারালি, মানে এটা বোঝানো হচ্ছে 13 এর সাথে 13 গুণ করলেই তুমি পাবা 169। তো এটার মৌলিক গুণনীয়ক তুমি যদি খুঁজতে যাও 2 দিয়ে পাবা না, এটা পেয়ে যাবে হচ্ছে 13, আর 13 দিয়েই তোমার লিখতে হবে। আর নাই মৌলিক সংখ্যা দিয়ে, আর মৌলিক সংখ্যার গুণফলে আর লিখতে পারবা না, 5 আসবে না। ঠিক আছে,
3 আসবে না, 3 এইসব দিয়ে গুণ করে তুমি লিখতে পারবে না, খুঁজলেও পাবে না। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতেই পারি, তাহলে হচ্ছে আমাদের কি লেখা যেতে পারে বলতো, যে 169 কে আমরা আসলে এইভাবেই লিখতে পারতেছি, জাস্ট 13 × 13। এখন এখানে জোড়া আসছে একটা জোড়া থেকে একটি করে নিয়ে আমি যদি গুণফল বানাইতে যাই তাহলে সেটা হবে শুধু 13ই, সেটা কি হবে শুধুমাত্র 13ই। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 169 এর বর্গমূল 169 এর বর্গমূল হচ্ছে কি আমাদের 13। বুঝা গেছে? একটুকু এটা ছোট। খ নাম্বারটাও দেখো, খ নাম্বারটা যে 529, তোমাকে আগে বলবো যে তুমি ক্যালকুলেটর আগে একটু চেক করে নাও 529 কেমন হয়। 23, দেখো 23ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো আসলে দেখবা যে খালি মৌলিক সংখ্যার গুণফলই হয়ে যায় 529। তো এটা জাস্ট 23 × 23 দিয়ে তুমি লিখতে পারবা, আর কোনো ভাবেই লিখতে পারবা না। মৌলিক সংখ্যা আসলে এইভাবেই করে দিবা, ঠিক আছে? তো আমরা তাহলে 529 কে হচ্ছে হয় লিখতে পারি 23 × 23। এখন বলো তো, আমি যদি একটা করে নিয়ে গুণফল বানাইতে চাই, তো এখানে তো আসবে শুধুমাত্র 23। তাহলে এটা বর্গমূল কত, আমি যে সংখ্যাটা লিখে দিই, 529 এর বর্গমূল হবে হচ্ছে গিয়ে 23। ঠিক আছে, এটা কত হবে 23। আচ্ছা চলো আমরা হচ্ছে গ নাম্বারটা তোমাদেরকে আমি স্টাইল আকারে দেব, এটা তোমরা করবা। আমি ঘ নাম্বারটা করে দিই, ঘ নাম্বারটা তোমাদেরকে করে দিই। ঘ নাম্বারে কি বলা আছে, ঘ নাম্বারে কতকে করতে হবে 11025। মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তো 11025 এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে কিন্তু ভাগ যাবে। তার আগে আমি একটু চেক করে নেব, 11025 এর বর্গমূল করলে আসবে হচ্ছে এটা 105, তাই না? খেয়াল করে 105 × 105, হ্যাঁ দেখো এটা। তো যাই হোক, তো আমরা হচ্ছে কি করব, এটা কিন্তু আমাদের দেখলেই বোঝা যাচ্ছে 11025, এটা 5 দিয়ে ভাগ যাবে, 11025 ভাগ 5, এটা আসবে হচ্ছে 2205, 2205। এটা কিন্তু এখনো 5 দিয়ে ভাগ যাবে, যেহেতু লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে 441। ঠিক আছে, 441। এখন 441 কি দিয়ে যায়, 3 দিয়ে 7 দিয়ে এগুলা কি যেতে পারে দেখি তো। হ্যাঁ 3 দিয়ে চলে গেছে, 147 আসলো, 3 দিয়ে কত আসলো 147। ঠিক আছে, আবার দেখি যে 400 ঠিক লিখছি কিনা, 441 ভাগ 3, হ্যাঁ গেল। এখন 147 কাকে দেওয়া যেতে পারে, 3 বা 7, 3 যেহেতু আসছে তো আমার 3 আরেকটা লাগতে পারে। দেখো 3 দেওয়া যায় কিনা, 3 দিয়ে চলে গেছে, 3 দিয়ে গেছে 49, 49 আমরা জানি 7 আর 7 দিয়ে লেখা যাবে, শেষ। তাহলে আমরা এই যে 11025, হ্যাঁ 11025 এটাকে তাহলে আমরা লিখতে পারি ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করি, 3 3 5 5 7 7। ঠিক আছে, 3 × 3, 5 আসছে 2টা, 7 আসছে 2টা। তুমি চাইলে এখন এরকম জোড়া জোড়া বানাই দাও। তো দেখো যে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে গুণফল, একটি করে নিয়ে গুণফল, 3 থেকে 3, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে হচ্ছে একটা। তো 3 আর 5 আর 7 এর গুণফল, তাই না? 3 5 7 105। তাহলে লিখে দিবা যে সুতরাং এই 11025, হ্যাঁ 11025 এটার বর্গমূল হচ্ছে 105। আচ্ছা, তো তোমাদের বইয়ের হচ্ছে কিছু কাজ বাকি ছিল, তাই না? এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেব। তো প্রথম যেটা ছিল যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 0 1 4 5 6 9 থাকে তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা যদি 1 নং এর অ্যানসারটা বলতে চাই, তো আমরা হচ্ছে ওই যে একটা সারণী দেখলাম, তাই না?
আমরা কিন্তু হচ্ছে সারণীর সাথে পরিচিত হয়েছে। এই যেগুলা, এই যে আমরা কিন্তু এখানে ডিসিশন নিছিলাম যে দেখো আমাদের হচ্ছে এই যে 0 1 4 5 6 9 এগুলা হইলে কিন্তু কি হয় বলতো, এই যে আমরা পর্যবেক্ষণ বলছিলাম যে এগুলা হলো অঙ্ক হইতে পারে, স্থানীয় অঙ্কে যদি এগুলা থাকে তাহলে বর্গ সংখ্যা হইতে পারে, বাট নট শিওর। তো আমাদের যে কাজটা, তো এখানে বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 0 1 4 থাকে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে কিনা। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে লিখবো যে 0 1 4 5 6 9 একক স্থানীয় অঙ্কে থাকলে বর্গ সংখ্যা হতে পারে। বর্গ সংখ্যা হতে পারে। হতে পারে মানে আমি আসলে উত্তরের মধ্যেই যে খাতা দেখবে তাকেই কনফিউশনে ফেলাই দিছি যে নাও হইতে পারে। তো হইতে পারে বলতে আমরা যখন এখানে এক্সাম্পল দিব, যে যেমন, ঠিক আছে, আমরা যেমন এখানে এক্সাম্পল দিলাম যে দেখো আমাদের যে সংখ্যাগুলো পূর্ণবর্গ যেগুলা লিখে দাও, বর্গ সংখ্যাগুলো লেখো, এই 1 4 9 16 25, হ্যাঁ, এই বর্গ সংখ্যাগুলো লিখে দাও যে এরা হচ্ছে আমাদের কি বলতো পূর্ণবর্গ সংখ্যা। যেমন হচ্ছে যে দেখো 1 4, ঠিক আছে, তারপরে 9 1 4 9 16 25 36, ধরো 81 64, ঠিক আছে, তারপর হচ্ছে 100, যে এরা কি বলতো ইত্যাদি। ইত্যাদি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা। মানে আমি ফার্স্টে একমত হইলাম, কিন্তু কিন্তু দেখো এমন কিছু সংখ্যা আছে, আমি যদি এখন বলি যে কিন্তু আমি বললাম যে 11, কথার কথা, দেখো 11 লাস্টে একক স্থানে অঙ্কে 1 আছে, বাট 11 তো পূর্ণবর্গ না। তারপর ধরো যে 0, ধরো আমি লিখে দিলাম যে 10 20 30, এগুলো তো পূর্ণবর্গ না, 10 লিখলাম। 4 দিয়ে ধরো, 4 দিয়ে একটা দেখা দাও 14, 5 দিয়ে ধরো দেখা দাও 15, হ্যাঁ, তারপর হচ্ছে 6 আছে, 6 দিয়ে ধরো একটা দেখা দাও 26, 9 দিয়ে একটা দেখা দাও ধরো 29। দেখো এই যতগুলা লিখছি প্রত্যেকটার অঙ্কে একক স্থানীয় অঙ্কে এই অঙ্কগুলাই আছে, বাট এরা কিন্তু, হ্যাঁ, ইত্যাদি কিন্তু পূর্ণ সংখ্যা না, ইত্যাদি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা প্রশ্নের সাথে কি বললাম, প্রশ্ন চেয়েছে, আমরা উত্তর দিয়েছি হইতে পারে, হইতে পারে, দেন আমরা নিজেরাই উদাহরণ দিলাম যে এইগুলা একক স্থান অঙ্কে এগুলো আছে, এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু আবার এগুলা কিন্তু পূর্ণ সংখ্যা না। তার মানে একদমই যে পূর্ণ সংখ্যা হবে এগুলো থাকলে এটা কোনো গ্যারান্টি নেই, হইতেও পারে নাও পারে। শেষ। 2 নাম্বারটা দেখি সমাধান, যে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো নির্ণয় করো, তা আমরা কিন্তু একটা আগে জানি যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা না, যেগুলোর লাস্টে 2 3 7 8 থাকবে, তাই না, 2378, 2 3 7 8 থাকবে, তারা পূর্ণবর্গ ডেফিনেটলি না। তো আমরা লিখবো যে একক স্থানীয় অঙ্কে, একক স্থানীয় অঙ্কে 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। ক্যামেরা চালু, পূর্ণবর্গ নয়। তো এখন দেখো তো এগুলোর মধ্যে এই দেখো প্রথমেই আছে একক স্থানীয় অঙ্কে 2, তাহলে আমরা প্রথমেই ওরা বাদ দিয়ে দিব, যে 2062। 7 আছে, 1057 ও বাদ। এই যে 3 আছে, 2 3 4 5 3 ও বাদ। এই যে লাস্টে 3 আছে, তাই না, লাস্টে 3 আছে ও বাদ, 5টা 3 লিখে রাখছে, 1 2 3 4 5, আরে ওর লাস্টে 8 আছে, ও বাদ যাবে, 1 0 6 8। হ্যাঁ, তাহলে আমরা ওই যে যেগুলো পূর্ণবর্গ না ওই কনসেপ্ট ধরে দেখো অনেকগুলোকে বাদ দিয়ে দিছি, এগুলা পূর্ণবর্গ না, এগুলা পূর্ণবর্গ না, ঠিক আছে, ঠিক আছে, এরা পূর্ণবর্গ নয়। বলো তো আমি কেন এইভাবে কনফিডেন্টলি বাদ দিতে পারলাম, কারণ আমরা জানি এই যে এইটা 2 3 7 8 থাকলে এগুলা পূর্ণবর্গ হয় না। দেখো 2 আছে 7 আছে 3 আছে 3 আছে 3 আছে 8 আছে। এখন এই দুইটা 3 9 6 9, দেখো 3 9 6 9 1 4 1 6 1, এরা পূর্ণবর্গ কিনা। আমি একটু ভাগিবাজি করবো, একটু ক্যালকুলেটরে দেখো এগুলাকে চেক করে নেব। এমনিতে আমরা জানি যে লাস্টে 1 9 এগুলো থাকলে পূর্ণবর্গ হইতে পারে,
তাই না? এগুলো পূর্ণবর্গ হইতে পারে। আমি ফাঁকিবাজি হিসেবে আগে একটু ক্যালকুলেটরে চেক করে নিলাম, সব চেক করে নিই কিন্তু, কারণ সব আগে এমনি বাদ দিয়ে দিতে পারছি অনেকগুলা। তো 3 9 6 9 এটা পূর্ণবর্গ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 1 1 4 1 6 1 এটাও পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 3 9 6 9 এবং 1 4 1 6 1 পূর্ণবর্গ, ঠিক আছে? আমি কিন্তু এখানে একটা রেফারেন্স দিই নাই, কোনটা, যে যেহেতু একক স্থানীয় অঙ্কে 1 আছে এই কারণে এরা পূর্ণবর্গ 1 আছে বা 9 আছে। আমি এই রেফারেন্স দিয়ে আসলে কখনো মানে ফাইট করতে পারবো না যে এটা থাকলেই যে পূর্ণবর্গ হবে এমনটা না, কারণ উপরে কিন্তু আমি পড়ে রেখেছি যে আমি দেখাইছি যে 1 আর 9 থাকলে কিন্তু পূর্ণবর্গ নাও হইতে পারে। তুমি জাস্ট লিখে দিবা যে এই দুটো পূর্ণবর্গ, শেষ, আর কিছু না। আর ওইগুলা কেন পূর্ণবর্গ নয়, যে লাস্ট তুমি রেফারেন্স দিছো, মানে লজিক দিছো 2 3 7 8 থাকলে পূর্ণবর্গ হইতে পারে না। তারপর দেখো যে হচ্ছে কি 5টি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখলেই তা পূর্ণবর্গ নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। 5টা অঙ্ক লিখতে হবে, 5টা সংখ্যা লিখতে হবে। দেখো তো 1 2 3 4 5, তোমার এই যে 2 নাম্বার, এই যে এগুলাই তো পূর্ণবর্গ না, তুমি এগুলাই লিখে দাও নিজের মতন লেখো। 1 0 8 2, এই যে লাস্টে 2 দিয়ে দাও খালি, তাহলে পূর্ণবর্গ না। তারপর দেখো 3 দিয়ে একটা বানাই দাও, 4 3 4 3 4 3, ইচ্ছা মতন, সংখ্যার তো অভাব হবে না, ইচ্ছা মতন লাস্টে একটা 3 দিয়ে বানাই দাও, 1 0 0 0 0 0 5 3, ইচ্ছা মতন একটা 8 দিয়ে বানাই দাও, 9 7 5 6 7 8, এগুলো পূর্ণবর্গ হবে না, ঠিক আছে? পূর্ণবর্গ নয় সিদ্ধান্ত নেওয়া যায়, কেন? কারণ লাস্টে তুমি 2 3 7 8 কে রাখবা। ওকে, তাহলে আমাদের এই বইয়ের পৃষ্ঠার কাজগুলো কিন্তু শেষ।